চাহিদার বিপরীতে কমছে গ্যাস সরবরাহ, বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, নিম্নমুখী রপ্তানি আয়ও। দীর্ঘ প্রতীক্ষার পর ওসমানী বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু, স্পেনে ৬৬ টন গার্মেন্টস পণ্য রপ্তানি, খরচ কম বলছেন বাণিজ্য উপদেষ্টা। এবং পিরোজপুরে চলছে বড় ধান কাটার মহোৎসব, কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক কৃষানীরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। চাহিদা বাড়লেও দিনে দিনে কমছে গ্যাস সরবরাহ, ঘাটতি বেড়ে যাওয়ায় শিল্প কারখানায় কমছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, কমছে রপ্তানি আয়ও। সংকট উত্তরণে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপের পরামর্শ বিশেষজ্ঞদের। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শিল্প উৎপাদনের মূল চালিকা শক্তি জ্বালানি, সেই জ্বালানি সংকটে ধুঁকছে এই ব্যবসায়িক খাত। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। শিল্প মালিকরা বলছেন, শিল্পে ১৫ থেকে ২০ পিএসআই গ্যাস থাকার কথা থাকলেও গ্যাসের চাপ মিলছে ১ থেকে ২ পিএসআই, যার ফলে বেড়েছে সংকট। ২৪ ঘন্টার ১২ ঘন্টাই থাকে না গ্যাসের চাপ, সময় মতো উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে রপ্তানিও। আমাদের ডাইং এবং স্পিনিং মিল, এই দুইটা জায়গাতেই কিন্তু আমাদের গ্যাসের ব্যবহারটা সবচেয়ে বেশি, এবং সেই জায়গাটাই সবচেয়ে বেশি এখন সাফার করতেছে। একদিকে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথটা সংকুচিত হয়ে আসছে। গ্যাস বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জে বন্ধ অন্তত ৩৫ কারখানা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কারখানা বন্ধের শঙ্কায় শিল্প উদ্যোক্তারা। যদি আরবি লোডশেডিং এ যায়, ওইখানে আমরা ডিজেল দিয়ে চালাই, যেখানে আমাদের প্রায় ২৭ থেকে ২৮ টাকা করে পার কিলোওয়াট পড়ে। আর জেনারেটর এই গ্যাস দিয়ে যদি আমি চালাইতাম, তাহলে এখানে আমার আনুমানিক ৭.৫ টাকার একটু বেশি বা ৮ টাকার মধ্যে আমার পার কিলোওয়াট পড়তো। গ্যাস সংকট যদি এভাবে আরো চলমান থাকে, তাহলে পোশাক শিল্পের উপরে দারুণভাবে একটা বিপর্যয় নেমে আসবে। অন্যদিকে চট্টগ্রামে গরমের সাথে বাড়ছে লোডশেডিং, কমছে গ্যাসের চাপ। এমন বাস্তবতার মধ্যে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে শিল্প কারখানায়। সামনে আরো ভয়াবহ অবস্থার আশঙ্কায় শিল্প মালিকরা। বিদেশ থেকে যারা বিনিয়োগ করতে আসে, প্রবাসী বাঙালিরা অথবা বিদেশিরা যে বিনিয়োগ করতে এখানে আসে, তারা এই সমস্ত খবরগুলো যখন পায় এখানে গ্যাস বিদ্যুতের অভাব আছে, জ্বালানির অভাব আছে, তখন কিন্তু তারা অনেক সময় গুটিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির এমন সংকট অব্যাহত থাকলে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু গতদিনও আমি দেখেছি 830 MMCFD সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমরা 1100 পর্যন্ত দিতে পারি। তো কোনো অবস্থায় তো 1000-এর নিচের মধ্যে যাওয়া উচিত না। অল্প কিছু টাকা লাগবে, ডলারই লাগবে, আমি মানলাম, কিন্তু এটা যে আমাদের শিল্পকে ব্যাহত করছে এটা তো বুঝতে হবে। বেসিক ইন্ডাস্ট্রিজ গ্রুপ বা বিগ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, তাদেরকে আমি তাদের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান করার সুযোগ দেওয়া উচিত। তার থেকে তার শিল্প কারখানা যখন স্বাবলম্বী হবে, চালাতে পারবে, তার বাড়তি যদি অংশ কিছু থাকে বিদ্যুৎ, সেটা সরকার কিনে নিতে পারবে। দেশের অর্থনৈতিক ক্ষতি এড়াতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপের তাগিদ ভুক্তভোগীদের। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের ঋণমান অর্থাৎ আন্তর্জাতিক ক্রেডিট রেটিং পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের সাথে এক বৈঠক শেষে এমন দাবি করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, সংস্থাটির সামনে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে এবং সংস্থাটির নানা প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতির সবগুলো সূচকের অগ্রগতি না হলেও কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগে সংস্থাটি সন্তুষ্ট প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি। আশা করছেন আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের ক্রেডিট রেটিং ইতিবাচকভাবে পুনরায় বিবেচনা করবে। এর আগে বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়েছে। এর ফলে পূর্বাভাসের স্থিতিশীল অবস্থার অবনতি ঘটে নেতিবাচক অবস্থায় চলে গেছে। আমাদের রেটিংটা যাচাই করার জন্য ফিচ রেটিং এজেন্সি, তাদের সাথে আমাদের আজকে ফাইনাল একটা মিটিং ছিল। কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারিনি, কিন্তু প্রিভিয়াস মান্থের সাথে মানে কোয়ার্টার বা হাফ ইয়ারের সাথে কম্পেয়ার করি, তবে খুব আপওয়ার্ড ট্রেন্ড আছে। তাতে তারা সন্তুষ্ট এবং অনেকটা আমরা আর্য করেছি যাতে তারা এই রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যাতে এই আমাদের রেটিংয়ের বিষয়টা পুনর্বিবেচনা করে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট। প্রথম ফ্লাইটে স্পেনের উদ্দেশ্যে 66 টন গার্মেন্টস পণ্য রপ্তানি করা হলো। বাণিজ্য উপদেষ্টা বলেন, আগের থেকেও কম খরচে পণ্য পাঠাতে সক্ষম হবে বাংলাদেশ। স্বাধীনতার পর উত্তর পূর্বের জনপদ সিলেট থেকে ইউরোপের উদ্দেশ্যে এই প্রথম উড়াল দিল কার্গো ফ্লাইট। রবিবার রাত 8টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটারগান স্যালুটের মধ্য দিয়ে শুরু হলো কার্গো ফ্লাইট। স্পেনের জারাগোজা শহরের গ্যালিয়েস্টার এভিয়েশন পরিচালিত চার্টার্ড এয়ারবাস A330-300 66 টন গার্মেন্টস পণ্য বহন করে নেয়। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আশাবাদী ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টরা। আমরা সিলেটবাসী দীর্ঘদিনের একটা স্বপ্ন আমাদের আজকে বাস্তবায়িত হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যবাজার দ্বার উন্মোচন হলো। এখন এটা হলো আমাদের গার্মেন্টস আইটেমগুলো, এই আইটেম দিয়ে শুরু হলো যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে বাজারে জানবে 36টা দেশে আমাদের ট্রেনশিপের মাধ্যমে মাল যেত। এর মাধ্যমে বিশ্ববাজারে পণ্য রফতানিতে খুলেছে নতুন দুয়ার। তবে ব্যবসায়ীদের উৎসাহিত করতে এবং সিলেট থেকে কার্গো ফ্লাইট নিয়মিত করতে ট্রান্সপোর্ট খরচ কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের। একটা জিনিস, বিমানের হ্যান্ডেলিং কস্টটা কমাতে হবে আর ট্রান্সপোর্টেশন কস্টের উপর সরকারের একটু মনিটরিং করতে হবে। যদি এই দুটা দিক দিয়ে আমরা একটু কস্ট কন্ট্রোল করতে পারি, হ্যান্ডেলিং এবং ট্রান্সপোর্টেশন কস্ট, তাহলে আমার মনে হয় যে খরচটা কমে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর রফতানিতে যে প্রভাব পড়ার ধারণা করা হয়েছিল তা কিছুই হয়নি। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইউরোপে রফতানি খরচ কমেছে 37% আর যুক্তরাষ্ট্রে 13%। আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো। আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে। সিলেট থেকে আগামী 1 ও 4 মে পরবর্তী কার্গো ফ্লাইট উড়াল দেওয়ার কথা রয়েছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভিয়েতনাম থেকে আমদানি করা আরও 20,000 মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 3 ফেব্রুয়ারি সম্পাদিত G2G চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে 20,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV থাই বিন-09 জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। G2G চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট 1 লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলেন, চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে। পিরোজপুরে চলছে বোরো ধান কাটার মহোৎসব। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। ফলন ভালো হওয়ার পরেও বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর বৈশাখে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা কাজ করে। ঘরে ফসল না তোলা অবধি শঙ্কামুক্ত হতে পারেন না তারা। তাই তো কাস্তে হাতে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তারপরও শেষ সময়ে বৃষ্টিতে ধান নষ্ট হয়েছে। সাথে চলতি বছর সার, বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে পিরোজপুরের বোরো চাষিদের উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর আবাদে মূল্যবৃদ্ধি কৃষকদের জন্য বড় উদ্বেগের কারণ। সাথে যুক্ত হয়েছে শ্রমিকের উচ্চ মজুরি। এই পরিস্থিতিতে উৎপাদন খরচ উঠানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মানুষ আগের তুলনায় চাষবাস অনেকটা কমাই দিয়েছে, কারণ এত খরচ বহন করে তাদের পক্ষে সম্ভব না। সরকার দিয়ে কোনো কেয়ার রাখে না। তারপরে বীজ, সার এগুলোর পর্যাপ্ত দাম বেশি, যার জন্য মানুষের প্রতি আস্তে আস্তে অনীহা প্রকাশ করতেছে। কৃষি কর্মকর্তারা কোনো খোঁজখবর নেয় না, এই জায়গায় মাঠে আসে না, তারা ওই অফিসেই বসে থাকে। তারা বলে যে লোকের সংকট। আমরা অনেকবার যোগাযোগ করছি, ওই যে গেলে পরামর্শ দেয়, এছাড়া কোনো পরামর্শ দেয় না। কৃষকের অভিযোগ, সরকার শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে ধান ক্রয় করেন, ফলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হন তাদের ন্যায্য মূল্য থেকে। ফলে খুব সুন্দর হয়েছে, সমস্যা না, কিন্তু বৃষ্টির কারণে আমাদের সমস্যা হয়েছে। আর যতই পরিশ্রম করি না কেন, কিন্তু আমরা ধান যখন বিক্রি করতে যাই তখন
আমরা লেচুর দামটা পাইতেছি না। এই বৃষ্টিটাই আমাকে খুব ক্ষতি হইতেছে, ক্ষতি হইয়া এখন লেবার পাওয়া যায় না, লেবার 800 টাকা 2 বেলা খাওয়ান দিতে হইতেছে, এখন আমরা ধানের দামও পাইতে আসি না। জেলায় 69টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে, যা শ্রমিক সংকট দূর করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখন যে বৈরী আবহাওয়া যাচ্ছে তাতে করে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা যে 69টা কম্বাইন হারভেস্টার দিয়েছি, তো এগুলোই এখন কাজে লাগবে। যদিও মাঠে কোনো হারভেস্টার মেশিনের ব্যবহার দেখা যায়নি। এই বছর জেলায় বড় আবাদ হওয়া 34,000 হেক্টর জমির মধ্যে এখন পর্যন্ত প্রায় 7,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রোববার এক বক্তব্যে কার্ডি মন্তব্য করেন, অটোয়াকে বিভাজনে মার্কিন ছক কখনো সফল হবে না। ট্রাম্পের বিশ্বাসঘাতকতা বৈশ্বিক অর্থনীতির ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি পাল্টা শুল্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। We see every day what the It is true that President Trump hockey buddies outside in the overflow. We will fight. We will fight Trump's counterterrorism. As Prime Minister, I convened all of the pre-ministers. দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। গতদিনের উত্থানের পর আজ ফের মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, তবে গত দিনের তুলনায় এদিন লেনদেন কিছুটা বেড়েছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় দিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে 42 পয়েন্ট, কমে অবস্থান নেয় 4,952 পয়েন্টে। তবে এদিন টাকার অঙ্কে লেনদেন বেড়েছে 115 কোটি টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 94টির, কমেছে 246টির এবং অপরিবর্তিত রয়েছে 59টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 14 পয়েন্ট। এছাড়া আগের দিনের চেয়ে লেনদেন প্রায় 2.5 কোটি টাকা বেড়েছে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে 1 মে মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নামবে জেলেরা। তাই দিন রাত এক করে জাল নৌকা মেরামতের কাজে নেমেছেন তারা। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, জাটকা অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়বে। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এরই ধারাবাহিকতায় এবছর নিষেধাজ্ঞার আওতায় ছিল মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার 60 নল থেকে দক্ষিণের হামচর উপজেলার চর ভৈরব পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকা। মাছ ধরা বন্ধ থাকায় চাঁদপুর সদর, হামচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার কর্মহীন হয়ে পড়ে হাজারো জেলে। দীর্ঘ 2 মাস নিষেধাজ্ঞা শেষে 1 মে রাত 12টার পর থেকে নদীতে মাছ ধরতে পারবে জেলেরা। এতে খুশি তারা। আল্লাহ বাঁচাইলে অভিযানের পরে গাঙ্গলাম ইলিশ মাছ ধরুম এই দিয়ে আসে। এবারকার অভিযান খুব সুন্দর মতো নইছে আর ফৌজঘাটও খুব সুন্দর মতো ডিউটি করছে। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই এবং এর মাঝে দিয়ে মনে করেন রোজা গেছে, ঠিক আছে, আমাদের খুব কষ্টই গেছে। সংশ্লিষ্টরা জানান, অভিযানকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় বেশ কয়েকজন জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানাও করা হয়েছে। এবার জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে এবং আমাদের এটা লক্ষ্য, এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল জরিমানার সংখ্যা কিন্তু আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি। এই কারণে আমরা যেটা বলছি যে আমাদের অভিযানটা অত্যন্ত ভালোভাবে শেষ হচ্ছে আর আশা করছি যে সামনে আমাদের ইলিশের উৎপাদনটা আরো বৃদ্ধি পাবে। এই জেলায় নিবন্ধিত জেলে রয়েছে 44,000-এরও বেশি। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।